আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে হচ্ছে অনেকদিন পর আসলে ক্লাস দিচ্ছি। সত্যি বলতে গতদিনও চিন্তা করতেছিলাম না আজকে ক্লাসটা আপলোড দিয়ে দিই, ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে দিই। তার আগের দিনও সেম জিনিস, কিন্তু হয় যে কিছু না কিছু একটা ঝামেলা হয়ে যায়, আমি ভুলে যাই, নইলে ঘুমাই যাই। এই হচ্ছে আমার জীবন যাচ্ছে এখন, একদম বোরিং একটা লাইফ যাই বলো। তো এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে খুব সম্ভবত তোমার গুচ্ছের ক্লাস শুরু হওয়ার একটা ডেট দিছে, সেই হিসেবে আমার যা মনে হয় কৃষি গুচ্ছটাও নিয়ে ফেলবে। ধরো হাইয়েস্ট কতদিন, 5-6 দিন একটা সময় আছে আর কি, এরপর তোমার হয়তো নিয়েই ফেলবে কৃষি গুচ্ছটা। তো একটু চেষ্টা করো যে পড়াশোনার মধ্যে ব্যাক করার, পড়াশোনাটা করার আসলে। আর হচ্ছে বেশি বেশি স্রষ্টার কাছে দোয়া করবা, এটা ছাড়া তো আসলে আমাদের জীবনটা অসম্পূর্ণ। আর চারপাশে আসলে অনেক কিছুই হচ্ছে, তো একটু চিন্তা করবা আসলে পড়াশোনার জায়গায়, নীতি নৈতিকতার জায়গায় এগুলো একটু চিন্তা করতে হবে। এই আর কি, সবার জন্য দোয়া করবা। আসলে বুঝছো, রিসেন্টলি যেটা ভারতে একটা ইনসিডেন্ট হয়েছে, ওই জিনিসটা আসলে হার্টবিট কাঁপানোর মতো। সত্যি বলতে মানে নিজের রুটাকে হচ্ছে কাদাই, এরকম একটা জিনিস। আর আল্লাহ সবার বোনকে হেফাজতে রাখুক, মাকে হেফাজতে রাখুক, বউকে হেফাজতে রাখুক। তো এটা আর কি। আর সত্যি বলতে প্রত্যেকটা অন্যায় শাস্তি দুনিয়াতে তো পাবে, আখিরাতেও পাবে। যেহেতু আল্লাহ এটা বলেই দিছে যে পাবে, তাহলে হচ্ছে অবশ্যই পাবে। যেভাবে অন্যকে কষ্ট দিয়ে মারছে, ওই একই ভাবে ওদেরও মৃত্যু হোক, এটাই দোয়া করি। আচ্ছা, যাই হোক, একটু বেশি মনে হয় বলে ফেললাম, বাট সত্যি বলতে মানুষ তো আগে, তাই না? আমরা চিনি না, জানি না, যাই হোক, মানুষ একটা জিনিস হওয়ার পর আসলে চিন্তা করা লাগে যে কোন সিদ্ধান্তের মধ্যে আছি, পক্ষে আছি, বিপক্ষে আছি, না নিরপেক্ষ আছি। তো ওটাই, যে পড়াশোনার জায়গায়, নৈতিক নৈতিকতার জায়গায়, ইভেন একটা এডুটেকে অনেক বড় একটা ঘটনা ঘটলো। তো এইগুলো আর কি। যাই হোক, আল্লাহ হচ্ছে সবাইকে হেফাজতে রাখুক, এটাই হচ্ছে দোয়া থাকবে। পড়াশোনায় আসি। আদর্শ ঘ্যাস ও ঘ্যাসের গতিতত্ত্ব, ফিজিক্স ফার্স্ট পেপারের হচ্ছে তোমার যদি লাস্ট চ্যাপ্টার, যেটা থেকে এমসিকিউ আজকে বুঝাবো। এরপর বলা যায় যে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার শেষ, দেন সেকেন্ড পেপার শুরু করব। কিন্তু তার আগে হচ্ছে যে আমার সম্ভবত পরের সপ্তাহে বা পরের মাসে ক্যাম্পাসে চলে যাইতে হবে। দেখি এখন কি হয় কি না হয়, সব আপডেট জানাবো তোমাদের। আচ্ছা, পড়া শুরু করি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আদর্শ গ্যাস ও সার্বজনীন ধ্রুবক, গ্যাস ধ্রুবক নিয়ে কিছু প্রশ্ন আছে। এই অধ্যায়টা থেকে মেইনলি তোমার সূত্র রিলেটেড কোশ্চেনগুলাই বেশি আসতে পারে। আরেকটা হচ্ছে যে মানে পাহাড় হ্রদের যেটা একটা ম্যাথ আছে, সেটাই সবচেয়ে বেশি আসে। তাও এগুলো একটু পড়ে রাখতে হবে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান কত? 8.3 জে কে ইনভার্স ওর মোল ইনভার্স, একটু এককগুলো মাথায় রাখতে হবে। আর যখন 0.082 তখন কি LATM পার মোল কেলভিন। হ্যাঁ, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। এটা তো তোমার মেয়রের সূত্র একটা বলে না, সেটাই, যে তাপমাত্রার উপর নির্ভর করে, ডেল ইউ বাই ডেল ভি টি ইকুয়াল টু 0। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা কেজি কে ইনভার্স ওয়ান এম ইনভার্স মোল ইনভার্স ওয়ান, এটা বললাম। তারপর প্রমাণ তাপমাত্রা আর চাপে হচ্ছে গ্যাস সেমনি 8.314 জে মোল ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান। একটা জিনিস চিন্তা করো, যেহেতু এই জিনিসটা 2-3 বার আসছে, তো একক জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এখানে আসে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলসের সূত্র, এগুলো তোমার জানতে হবে। ইভেন তোমার এগুলো জানতে হবে পি এর সাথে ভি এর যে গ্রাফটা, সেটা কিরকম ছিল, পিবি এর সাথে গ্রাফটা, পিবি ইকুয়াল টু এনআরটি এর কোনটা কি সূত্র, চার্লসের সূত্রতে কোনটা হচ্ছে তোমার ধ্রুবক, কোনটা ধ্রুবক না। তো এগুলো একটু ভালো মতো ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার ম্যাথ। স্থির চাপে কোন গ্যাসের তাপমাত্রা ও আয়তন যথাক্রমে 30 ডিগ্রি আর হচ্ছে 10 সেলসিয়াস, তাহলে তাপমাত্রা সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা হলে আয়তন কত? একটা জিনিস বুঝো, তাপমাত্রা আর হচ্ছে আয়তনের মধ্যে সম্পর্ক, বিটি এর মধ্যে সম্পর্ক। তাহলে স্থির চাপটা কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পি হচ্ছে কনস্ট্যান্ট, আর ভি এর সাথে তোমার টি এর সমানুপাতিক সম্পর্ক বলছে, আমরা ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান লিখতে পারি। তো এটা থেকে তোমার ক্যালকুলেশন করে 1.1 লিটার। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আসলে, এরপর হচ্ছে বুঝে ও এটা গত বছর আগের, মানে আমি যে বছর পরীক্ষা দিচ্ছি তার আগের বছরের তোমার কৃষি গুচ্ছের পরীক্ষা 21-22, যদি আমি কৃষি পরীক্ষা আসলেই দিই নাই। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ চান্স পাই গেছিলাম, তো শুধু শুধু সিট মারার তো দরকার নাই কোনো দিকে। যাই হোক, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, জিনিসটা দেখো, আমরা এই সূত্রটা তো জানি, পিভি ইকুয়াল টু এনআরটি।
এখন তোমার পরীক্ষায় যখন বলবে পি কনস্ট্যান্ট, ধরো বলছে ভি কনস্ট্যান্ট, তাহলে তুমি ভিটা কনস্ট্যান্ট রাখো, এবার এনারটাও কনস্ট্যান্ট রাখো, তো পি সমানুপাতিক টি, দেখো পি এর সাথে টি এর সমানুপাতিক সম্পর্ক, দেন সম্পর্কটা লিখবে। এবার দেখো ভি আর এন এর সাথে সমানুপাতিক সম্পর্ক, আবার দেখো পি ভিটা কি এক সাইডে না, তাহলে ভিটা এদিকে নিয়ে গেলে কি 1/v হচ্ছে, তাহলে পি এর সাথে 1/v এর সম্পর্ক, পি ভি এর সাথে টি এর সম্পর্ক, বি এর সাথে টি এর সম্পর্ক। তো এগুলা এই জিনিসগুলো বুঝছো, জাস্ট পি ভি ইকুয়াল টু এনআরটি থেকে একটা একটা তোমার এবার জাস্ট হাতের মুঠো দিয়ে চাপ দিবা, বি চাপ দিবা, আর চাপ দিবা, টি চাপ দিবা, তাহলে হচ্ছে বাকি সূত্রগুলো চলে আসে, যেটা তোমার স্থির চাপ বলবে আর কি। তো এই সূত্রটা মেনে পিভি করে এনার্জিটা মাথায় রাখলেই হয়। আচ্ছা, এবার এখানে আসি 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করবে। দেখো এখানে একটা কথা বুঝো, চাপ কিন্তু সেম, হ্যাঁ। তোমার হচ্ছে তাপমাত্রা বলছে, তোমার মোলার আয়তন, সরি ওজনটা বলে দিচ্ছে, জি বলে দিচ্ছে। তা আমরা যখন ভর জানি তখন কি এন বাই করতে পারতেছি, আমরা বলি না এন ইকুয়াল টু ডাব্লিউ/এম, যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটা থেকে মেইন যেটা তোমার ওজন সেটাতে ভাগ করলে তো হচ্ছে, ভরটা যেটা সেটা ভাগ করলে তো হয়। তো তারপর হচ্ছে যে তোমার পাত্র দেওয়া আছে দাম, তো জাস্ট পি ওয়ান এই সূত্রটা থেকে জাস্ট মানগুলো বসাই দিয়ে করে দেওয়া। মোলের ওটা তো জানোই যে জাস্ট গুণ করে দিবা শেষ ভরের সাথে। সো জাস্ট তোমার একটু দেখতে হবে যে কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, তোমার বি দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে হচ্ছে বি আর টি এর একটা কাজ আছে। তো এরপর জাস্ট মানগুলো বসাই দিবা, আর যেহেতু তোমার চাপ সেম বলছে তাহলে চাপের কোনো চেঞ্জ হবে না, তো ওটা দিয়েও করতে পারো। আবার তুমি, আমরা একটা জিনিস মনে রাখতে পারি যে মোল সংখ্যা তো সেম সেম মোল সংখ্যা না, তো মোল সংখ্যা দিয়েও তোমার সেম ম্যাথটা করা যায়। অক্সিজেনের মোল সংখ্যা বাই করছি, নাইট্রোজেনের মোল সংখ্যা বাই করছি, তো নাইট্রোজেনের সাথে ওইটা জাস্ট গুণ করে দিছি, ভরটা শেষ। আচ্ছা, চার্লসের সূত্র দিয়ে নিচে কোন সূত্রটি প্রকাশ পায়, এটা হচ্ছে এটা বিটি এর এটা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই সূত্রগুলো কোনটা কি সেটা তো বুঝোই, ওই যে বিয়ের সাথে টিয়ের সম্পর্কটা না, তো ওটাই আর কি, সমানুপাতিক সম্পর্ক হলে কি মূল রেখা বরাবর যায় এটা, তো ওটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো প্রত্যেকটা সূত্র থেকে মাথায় রাখতে হবে গ্রাফ কিরকম, পরীক্ষা কিন্তু গ্রাফ চিত্র দেওয়ার সম্ভাবনা কম, কিন্তু ওগুলো মাথায় রাখতে হবে কোনটা হচ্ছে তোমার আমরা আইসোথার্ম বলতেছি, কোনটা আইসোবার বলতেছি, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ হচ্ছে 5 × 10⁵ স্কেল, তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত? আমাদের এখানে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, পি আর টি এর সম্পর্ক, পিভি ইকুয়াল টু এনআরটি, তার পি সমানুপাতিক টি, তাহলে ওইখান থেকে তুমি পি সমানুপাতিক টি থেকে P2/P1 ইকুয়াল টু T2/T1 দিয়ে জাস্ট মানগুলো বসাই দিবা, ক্যালকুলেট করে দিবা, শেষ। একটু যখন তুমি পড়বা বুঝছো, বাকি তিনটা সূত্র তুমি বুঝতেছো কিনা, তুমি আলাদা করা শিখো, মানে জিনিসটা হচ্ছে তুমি কোশ্চেন দেখে আলাদা করা শিখো যে এই সূত্রটা ইউজ হবে, বাকি তিনটা সূত্র ইউজ হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় যে এটা কেন ইউজ করতেছি, বাকিগুলো কেন ইউজ করতেছি না। তো এটাই হচ্ছে কথাবার্তা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.8 পাউচ চাপে একটি গ্যাসের আয়তন 9 মিটার কিউব, তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস হলে ও আয়তন 3 মিটার কিউব করতে হলে কত চাপ প্রয়োগ করতে হবে? তো P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2, ওখান থেকে জাস্ট মানগুলো বসে দিবা, P2 ইকুয়াল 3.2 m আসবে। কোনো নির্দিষ্ট পরে গেছে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, আয়তন স্থির রাখলে চাপ কখন হচ্ছে দ্বিগুণ হবে? তো আমি পি এর সাথে টি এর সম্পর্ক P2/P1 ইকুয়াল টু T2/T1, জাস্ট মানগুলো বসে দিবা, 600 কেলভিন। দেখো এখানে তোমার তাপমাত্রা দিছে, বি তো স্থির বলে দিছি, তাহলে বি এর পিভি ইকুয়াল টু এনআরটি, বিটাকে তুমি ধরে রাখো, আর এখানে কি তাপমাত্রার কথা বলছি, তা পি এর সাথে টি এর সম্পর্ক, শেষ। আচ্ছা, একটি আদর্শ গ্যাসের নমুনা তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত তাপমাত্রা কত? দেখো আমাদের এখানে তাপ দেওয়া আছে, চাপ আর হচ্ছে যে কি আয়তনটাকে দ্বিগুণ করছে, বি আর টি দুইটা লাগছে, আবার টি এ হিসাব করছে, তাহলে P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। তোমার একটু মাথায় রাখতে হবে যে পরীক্ষার কোশ্চেনে কি কি ইনফরমেশন দিচ্ছে, দেন তার সূত্রটা বসাই দিবা, পিভি ইকুয়াল টু এনআরটি থেকে যেটা নাই সেই দুটোতে মানে আঙ্গুল বসাই দিবা, তার সূত্রটা এসে যাবে, শেষ। একই পদার্থে তাপ প্রয়োগের পরও তাপমাত্রা পরিবর্তন হয়, তো কি হয়েছে জিনিসটা? আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, এটা একদম ক্লাস 10 এর বেসিক, হ্যাঁ। যখন তোমার তাপমাত্রা পরিবর্তন হয় না, তখন হচ্ছে পদার্থের দশা পরিবর্তন হয়, হ্যাঁ, দশাটা পরিবর্তন হয়। আর যখন তোমার হচ্ছে যে কি মানে আচ্ছা বাকি বেসিকটুকু তোমার লাগবে না, যখন তাপমাত্রা চেঞ্জ হয় আর কি, হয় না যে তোমার ওই যে দশা যেটা বুঝায়, পানি হচ্ছে গলতেছে, গলা শুরু করতেছে, কিছু কনসেপ্ট আছে ওটা। তো যখন হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয় না, পদার্থটির রস হচ্ছে পরিবর্তন হচ্ছে, এটা। আচ্ছা, এবার হচ্ছে এই কনসেপ্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বুদবুদের আয়তন। তোমার এটা একটা জিনিস, একটা সূত্র মাথায় রাখবা প্লিজ, এই সূত্রটা H ইকুয়াল টু 10.34 ইন্টু n কিউব মাইনাস 1, এই সূত্র কোনোভাবে ভুলা যাবে না। আর যে আয়তন n গুণ করলে তোমার H ইন 10, 10 এর সাথে তোমার 10 মানে 3, 4 এর সাথে হচ্ছে n-1টা গুণ করে দিবা। এই জিনিস যেন জীবনে না ভুলি। ইভেন আমি যখন তোমার ইন্টারে ছিলাম আর কি, সৃজনশীল কোশ্চেনের সময় আমি ম্যাথ পারি না পারি আমি কিছু জানি না, আমি তোমার হচ্ছে যে কি এই জিনিসটা পারতামই, যে এই উত্তর দিয়ে উত্তর মিলাই দিতে হবে, এখানে এত কিছু জানি না, উত্তর মিলাইতে হবে, আমার মিলাইতে হবে, শেষ। তো তোমার ধরো এইটা তো বেসিকটা পি টু পি মানে প্লাস এইচডি এর সাথে একটু হিসাব নিকাশ ছিল না, তো অনেক সময় হয়তো অনেকে ভুল করে ফেলতো, তো আমার যখন ম্যাথ ঠিক আছে দেন রিভার্সলি করলেও তো তোমার ম্যাথ মিলে যায়। ও আমি একটা তোমাদের সাথে ট্রিক শেয়ার করি এই মুহূর্তে,
আমি তোমার কোনো সময় যদি ম্যাথ ফার্স্ট মানে প্রথম থেকে মিলাতে না পারি, তখন আমি ম্যাথের উত্তর দেখি, উত্তর দেখে মিলানোর চেষ্টা করি। যদি উত্তর দেখেও না মিলে, তাহলে হচ্ছে উত্তর থেকে আমি উল্টো দিকে অঙ্কটা করার চেষ্টা করি, যে উত্তর থেকে উল্টো দিকে করে কি আমি কোনো ম্যাথ মিলাতে পারি। অ্যান্ড এভাবে আমার লাইফে অনেক ম্যাথ মিলছে। যে ম্যাথ মিললে যে কি একটা শান্তি, এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মিলার পরে বলা যায় যে হ্যাঁ না, শান্তিটা পাচ্ছি আসলে। আচ্ছা, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বুদবুদের আয়তন হচ্ছে কি 10 গুণ হয় বায়ুমণ্ডল চাপ 10⁵ হ্রদের উচ্চতা কত? তো তোমার দেখো আমি বলছি কি আয়তন হচ্ছে 10 গুণ হয়ে গেছে, তাহলে 10 - 1 কত? 9। তো 9 সাথে তোমার 10 গুণ করলে কত হয়? 10 × 8 = 4, তো ধরো 90 সামথিং। তো 91.8, এটাই তো হবে। শর্টকাট ট্রিকটা দেখলাম, এই যে এখানে শর্টকাট ট্রিকটা আছে, আয়তন n গুণ হলে তোমার এই চিকোটা, তো এই জন্য আসলে শর্টকাট ট্রিকটা লাগে। এখন দেখো তুমি পরীক্ষার হলে এই মানগুলো বসাবা, কোন একটা মান উল্টাপাল্টা হলে তো শেষ, কেস হয়ে বরবাদ। তার উপর তুমি শুদ্ধভাবে বসাতে পারতেছো কিনা, অনেক কিছুই। আচ্ছা, একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের কথা বলতেছে। উপর দিকে প্রবাহিত হচ্ছে পানির উপরিতলে বুদবুদের আয়তন 4 সেন্টিমিটার কিউব, কিন্তু তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে। যদি বায়ুমণ্ডলের চাপ 10 পানির চাপের সমান হয়, তাহলে হ্রদের গভীরতা কত? তো এইচ এর মানটা 10.4 ইন্টু n-1, তো দ্বিগুণ বলছে আমরা, তো 2 - 1 10^3 ঠিক আছে। ওই যে আয়তনটা আমরা 2 বলছি। এই তো শেষ। দেন এটা আরএমএস বেগ। আচ্ছা, এই আরএমএস বেগের যে ম্যাথ, এখানে একটা শর্টকাট ট্রিক আছে। ধরো তোমার এরকম আরএমএস বেগে 3টা মান দিয়ে দিছে, হ্যাঁ? 3টা মানের মধ্যে তোমার যে মানটা মাঝামাঝি হয়, সেটা হচ্ছে যে সেটার কাছাকাছিটা হচ্ছে উত্তর হয়। আমি তোমাদেরকে দেখাবো। অঙ্কটা আসবে অঙ্কগুলো। আচ্ছা, স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়ালে ওই গ্যাসের কি হবে? দেখো, আই হচ্ছে স্থির, তোমার তাপমাত্রা বাড়তেছে। তো পি ইকুয়াল টু এনআরটি। তাহলে হচ্ছে বিটা কনস্ট্যান্ট যখন, তাহলে তোমাকে পি বাড়তেছে। তো পি সমানুপাতিক টি, এ দেখছো পিটি বাড়তেছে, যদি পি বাড়তেছে তাহলে টিও বাড়বে। তো তোমার হচ্ছে গতিশক্তি সূত্র E = 3/2 nRT, বা হচ্ছে E = হাফ এম স্কয়ার। হাফ এম স্কয়ার থেকে লাগছে, যেটা আমরা গ্যাসের কথা বলতেছি, তাহলে হচ্ছে মোল গ্যাস, এটা করবো এনআরটি, তো ইকে সমানুপাতিক টি, তাহলে চাপ ও গতিশক্তি বাড়বে। স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গ বেগ প্রমাণ চাপ ও তাপমাত্রা মূল গড় বর্গ বেগের অর্ধেক হবে কখন? তো এটা আমি এমনিতে বলি, এই ম্যাটার আমার আসলে তোটা মুখস্থ ছিল 68.25 কেলভিন। আর হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে, তুমি জাস্ট ম্যাথগুলো হাফ √3RT/m দিয়ে জাস্ট মানগুলো বসে দিলে হয়, স্কয়ার করে দেওয়া 1/4, 1/4 কে তোমার 273 দিয়ে ভাগ করে দেওয়া। তো আমি জিনিসটা বলি, 200 কে 4 দিয়ে ভাগ করলে কত? তোমার 50 সামথিং আসতো, 50 প্লাস উত্তর হবে, হ্যাঁ। তো 50 প্লাস একটা উত্তর আছে 68.2, এগুলো তো অনেক বেশি বেশি না, হবে না। দেখো এগ্রিকালচার গুচ্ছ কোশ্চেন, এগুলাই এরকম লাইনে কোশ্চেন আসবে। এই বুঝছো, কিছু কিছু ম্যাথ থাকে যে 2 গুণ হয় 3 গুণ হয়, এগুলো অঙ্কগুলো করতে করতে না তোমার উত্তরটা মুখস্থ হয়ে যায় যে এটাই উত্তর হয়। আর আমি বিশ্বাস করবা, মানে এতটা আলহামদুলিল্লাহ ইন্টারে থাকতে প্র্যাকটিস করছিলাম অ্যাডমিশনের আগে, একটা বই মানে অ্যাডমিশনের ধর এই বছরের বইটা আমার 2-3 বার শেষ হয়ে গেছিল ইভেন। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই, দেখছো এখানে কতগুলা বই আমার এখনো পর্যন্ত আছে, ইন্টারের বই। আমার টেবিলটার অবস্থা খুবই অগোছালো, কিন্তু তাও দেখাই দিছি, মানে বইগুলো এখনো পর্যন্ত আছে। এগুলো আমি যখন তোমার অ্যাডমিশনের মানে ভার্সিটির জন্য পড়াশোনা শুরু করছিলাম আর কি, তখন আমি মনে হয় একসাথে একটা বই 3 থেকে 4 বার শেষ করছি। ইভেন তোমার কোশ্চেন ব্যাংক বাদ দিই নাই, সত্যি বলতে যত বই পারছে ওখানে তোমার উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক থাকে সেগুলো শেষ করছিলাম। তারপর তোমার রেটিনার বই পড়ছি, মানে যা পারছি যা সামনে চোখে পাইছি তাই পড়ছি বলতে গেলে, বাদ দিনে কোনো কিছু বাদ দিনে। তো পড়তে পড়তে তোমার ওই এমসিকিউ গুলো বারবার চোখে পড়তে পড়তে অটোমেটিক তোমার মাথার মধ্যে সেট হয়ে যায়। ধরো একটা জিনিস না জোর করে তোমার শিখার দরকার নেই, ধরো তুমি যখন বারবার জিনিসটা দেখতেছো তোমার চোখের সামনে, তুমি তখন দেখবে যে অটোমেটিক মাথায় থেকে যাবে। যদিও এখন এত সময় নেই, কিন্তু মানে যত পারো তুমি পেজটা একটু একবার চোখে, নিজের চোখে বারবার হচ্ছে দেখে যাও, উল্টাই উল্টাই দেখে যাও যে এটা পড়ছে এটা মনে আছে নাকি নেই, এটা মনে আছে নাকি নেই, শেষ। এটাই, যেটা ভুলে গেছো সেটা একটু রিভাইজ দিয়ে দিবে, এইভাবে চলতে থাকে। দেখবে যে পড়াশোনাটা বরকত হচ্ছে, পড়াশোনা বেশিক্ষণ মাথায় থাকতেছে। আচ্ছা, এন সংখ্যক গ্যাসের অণু প্রতিটি দ্রুতি হচ্ছে 2 ms1, তাহলে অণুগুলো RMS দ্রুতির কথা হবে। তো CRMS একটা সূত্র আছে, n ইন্টু 2^n, ওখান থেকে জাস্ট তোমার মানগুলো বসাই দিছে, 2 আসছে উত্তর, শেষ। এটা একটা শর্টকাট ট্রিক আর কি, এই দেখো আমি দেখাই তোমাদেরকে। আচ্ছা, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 কেলভিন থেকে তোমার 400 কেলভিনে উৎপন্ন ও উন্নীত করা হলো, তাহলে 120 কেলভিন মূল বর্গ বেগ হচ্ছে তোমার ভি হয়, তার 480তে কত হবে? দেখো 120 থেকে 480, কথাটা বুঝো, এটা কি তোমার গড় বর্গ বেগের মেথ, আমরা 4 গুণ করে দিচ্ছি। তা আমরা সি ইকুয়াল টু কি পড়ছিলাম, রুট ওভার পড়ছি না, রুট ওভার সি ইকুয়াল টু রুট ওভার 3RT/m। 3RT রুট টি, কিন্তু রুট টি যখন 4 কে রুট করবো 2, 120-এর ওটা তোমার 4 গুণ, তুমি তো ম্যাথটা মুখে মুখে করা যাচ্ছে, এত কোশ্চেনে লিখে খাতায় এত ঝামেলা করার দরকার নেই। এভাবেই করবা, অঙ্ক করার সময় চিন্তা করবা আমি কি পড়ছি, সূত্র কি করছি, শেষ। দেখো এবার দেখো তোমাদেরকে যে শর্টকাট ট্রিকটা বলতেছিলাম, 3টি গ্যাসের অণু বর্গবেগ যতক্ষণ 25, 30, 35 মিটার পার সেকেন্ড,
তাহলে হচ্ছে যে মূল গড় বর্গের কত। দেখো এই অঙ্কটা এইভাবে স্কোয়ার টোয়ার করাটা মাথা নষ্ট। দেখো এই তিনটা মান দিচ্ছে 25 30 তো 25 30 মধ্যে মাঝামাঝি মান কোনটা? 30টা না? তো 30 থেকে কাছাকাছি মান উত্তর দেখবো অপশনে 30.3 এটাই উত্তর। ইভেন যে কোনো ম্যাথ যদি তোমার এমন থাকে 10 15 20 তাহলে দেখবা 15 পাশাপাশি কাছাকাছি যেটা উত্তর অপশন সেটাই হচ্ছে উত্তর হবে। এটা হচ্ছে এই ম্যাথটার একটা ট্রিক আর কি, গড় বড় হবে কত, এটা একটু মাথায় রাখি। হ্যাঁ, 32 কেলভিন তাপমাত্রা অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? আচ্ছা 32 কেলভিন তাপমাত্রা, তো সি ইকুয়াল টু রুট ওভার 3 m দেন জাস্ট মানগুলো বসা দিবা, ক্যালকুলেশন করে √3/r আসবে। একটা জিনিস বলি তোমাদেরকে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার ওই যে নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ এই কয়েকটা তোমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমার গ্যাস আছে আর কি, এগুলো একটু পড়ে যাবা, হ্যাঁ পড়ে যাবা। আচ্ছা 5টি অণুর বেগ V 2V 3V 5V 4V, তাহলে হচ্ছে গড় বেগ কত? এটা তোমার অনেকগুলো মান, তাই স্কোয়ার স্কোয়ার করে যাবা √11B। এটা তো আবার মাঝে মাঝে করতে চাই না, ওটা তোমার তিনটা ওয়ালা কিন্তু, হ্যাঁ তিনটা ওয়ালা। আবার ওইটা ঠিক সব জায়গায় খাটাতে গেলে ওটা হচ্ছে তোমার গড় বেগের বর্গমূল কত, আর এটা বলছে কি মূল গড় বর্গ বেগ কত। ওটা বড় বেগের মূল বাই করতে বলছে, বর্গমূল বাই করতে বলছে, তো একটু কনফিউজ হওয়া যাবে না। আচ্ছা স্বাভাবিক তাপমাত্রা চাপে একটি গ্যাসের ঘনত্ব এত, তাহলে ওই গ্যাসের মূল বর্গ বেগ কত? তোমার জাস্ট ঘনত্ব থেকে মানগুলো বাই করা। এটা আমি করি নাই, 1839 আসবে, একটু ক্যালকুলেশনটা লেন্দি ছিল ম্যাটার। আচ্ছা 0°C তাপমাত্রা অক্সিজেনের মূল্য 461, এগুলো আমি তোমাকে বলি। আচ্ছা তোমাদেরকে এটা বলতে চাচ্ছিলাম, অক্সিজেন নাইট্রোজেন এরকম এগুলো 0°C, 25°C তাপমাত্রা, 20°C তাপমাত্রা, এই তিনটার মানগুলো একটু মুখস্থ করে যাবা। আমার বইয়ের মধ্যে এগুলো লেখা ছিল, বাট আমার আসলে আমার কাছাকাছি বইটা নাই, তো এগুলো একটু পড়ে নিবে। হ্যাঁ 461 কখন, তারপর তোমার 25°C তাপমাত্রা মূল গড় বর্গবেগ কত, তারপর তোমার হচ্ছে যে 20°C তাপমাত্রা, এই তিনটা মানই লাগে। কিন্তু অক্সিজেনের জন্য শিখবা, নাইট্রোজেনের জন্য শিখবা, ওই আর হাইড্রোজেনের জন্য শিখবা, মানে তোমার সিএইচও যেগুলো তোমার গ্যাস লাগে আর কি, সিএনও যেগুলো তোমার মানে বায়ুতে পাওয়া ওই গ্যাসগুলো আর কি, ওগুলো মেনলি তোমার হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, এগুলো একটু মানগুলো শিখে রাখতে হবে। আচ্ছা স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাস অণুর গড় বর্গের বর্গমূল প্রমাণ চাপ ও তাপমাত্রায় গড় বর্গের বর্গমূল দ্বিগুণ হবে। এত কিছু মাথা রাখার প্রয়োজনে তুমি মাথা রাখবা C1 = C2 এর সাথে কিছু একটা হিসাব বলতেছে, গড় বর্গ বেগের বর্গমূল, এত বড় লাইন তুমি চিন্তা করতে গেলে কনফিউজ হয়ে যাবে। জাস্ট এগুলো দেখলে মাথা রাখবা C1 C2 এর একটা সূত্র, তো দ্বিগুণ করে দিচ্ছে, তো সি ইকুয়ালটা আমরা কি জানি √3RT/m, তো এদিকে √3RT/m আর এদিকে 2 × √3RT, জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া। 4কে 273 দিন 1092। আচ্ছা একটি সিলিন্ডারে রাখা একটি গ্যাসের আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গের কিউব, গ্যাস তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পেলে তারা অপরিবর্তিত থাকলে গ্যাসের অণুর পরিবর্তিত বর্গমূল বর্গের কত? তো P1 তুমি হচ্ছে জাস্ট সি এর সাথে √3P এর একটা সমানুপাতিক সম্পর্ক আছে, CRMS সমানুপাতিক √P, ওটা থেকে মাথায় রাখতে হবে, যেহেতু তোমার 3 গুণ করে ফেলছে আর 9 গুণ করে ফেলছে, তাহলে √9 করতে, এই যে সূত্রটা দেখছো, এই যে CRMS √3P/2, আবার এই সূত্রটা অনেক পেঁচালো আসলে, PV = 1/3, ফালতু সূত্র, এটা মাথায় রাখতে। আচ্ছা এই সূত্রটা থেকে আরেকটা জিনিস ভিতরে আছে কিন্তু, হ্যাঁ দেখো পি এর সাথে সমানুপাতিক সম্পর্ক, কিন্তু রুডের মানে যেটা তোমার রো আর কি ঘনত্ব, ওটার সাথে কিন্তু তোমার কি মানে সিআরএমএস এর ওটা কিন্তু তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। পি এর সাথে চাপের সাথে তোমার সমানুপাতিক সম্পর্ক, ঘনত্বের সাথে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার তুমি পরীক্ষা হলে উল্টা করে লিখে ফেলবা সূত্র, এটা একটু মাথায় রাখতে হবে, এই সূত্রটা একটু পেঁচানো, আমি বারবার গুলাই ফেলতাম, এই জন্য বলো যে জিনিসগুলো গুলাও এগুলো বারবার পড়ার সময় একটু চিন্তা করবো, এটা গুলাই ফেলতাম, এটা করছি শেষ। আচ্ছা গ্যাসের অণুগুলো গড় বর্গবেগ পরম তাপমাত্রা সমানুপাতিক, এর সমত কোথায় মিলে? গ্যাস গতিশক্তি, ওই যে 1/3 kN² একটা সূত্র ছিল না, ওটাই ইকে ইকুয়াল টু 3/2 KT একটা সূত্র ছিল না, তো ওটা তাপমাত্রার সাথে সমানুপাতিক। আরেকটা ছিল যে তোমার গ্যাস গতিতত্ত্বের সূত্র স্কয়ার করা, সেটাই আসলে এখানে বোঝাচ্ছে, এটাই যে গ্যাস গুলো গড় বর্গবেগ পরম তাপমাত্রা সমানুপাতিক, সি সমানুপাতিক √3RT/m, তো তাপমাত্রা সমানুপাতিক, এটা দিয়েও বলতে পারো। আচ্ছা স্বাধীনতার মাত্রা লাগে লাগে, এই জিনিসটাও কনসেপ্টটা ইম্পর্টেন্ট আছে, আমি বলি 1 2 3। আচ্ছা এটার মানগুলো মুখস্থ করার একটা টেকনিক বলি তোমাদেরকে, একটা মান আছে 1.67, একটা ছিল 1.41 সামথিং, আর একটা ছিল তোমার 1.33, মানে তোমার মোটামুটি হচ্ছে যে কি যেটা 2 সেটা হচ্ছে 1.54, হ্যাঁ দুইটা মিডিয়ান একটা সংখ্যা, আর 1.33 ওটা তোমার কি মোটামুটি মানটা বেশি না, তো বহু পারমাণবিকটা মেবি 1.33 ছিল, আর এক পারমাণবিকটা 1.67 ছিল, 6 7 এভাবে একটু মাথায় রাখিও, হ্যাঁ যেটা তোমার বেশি মান সেটা কম, ওইরকম একটা কনসেপ্ট ছিল আর কি। আচ্ছা তো এক মাত্রিকের ক্ষেত্রে 3, দুই মাত্রিকের ক্ষেত্রে 5, বহু মাত্রিকের ক্ষেত্রে 6, বহু যেহেতু বেশি তাই হচ্ছে 6, এভাবে মাথায় রাখিও, হ্যাঁ স্বাধীনতার মাত্রা।
আচ্ছা, তারপর হচ্ছে যে সূত্রগুলো লাগে n সংখ্যক e k equal to 3/2 হাফ k টু, হ্যাঁ এগুলো লাগে সূত্রগুলা। ম্যাথগুলো দেখো, ম্যাথ বেশি নেই। আচ্ছা, আমি তো বেশি বেশি লিখেছি আমার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তি কত? আমরা গতিশক্তির সূত্র কি জানি? E কে ইকুয়াল টু 3/2 nRT, অথবা ওখান থেকে তুমি 3/2/PB টা আনতে পারো। তো পি চাপ একক বলছে, তো 2/3 গুণ হয়ে যাচ্ছে যখন তুমি পিটাকে এদিকে নিয়ে আসতেছো আর কি। পিটা এদিকে থাকলে এদিকে চলে আসে 2πg হয়ে যাবে। আর যদি তোমার বলতো যে কি গতিশক্তি চাপের কত গুণ, তখন কি 3/2 হতো। এভাবে একটু পড়তে হবে, যদি উল্টোটা বলতো তখন কি হতো। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দুইটি অক্সিজেন অণুর পরমাণুর গতিশক্তি ইকুয়াল টু 3/2 এনআরটিটা দিয়ে তুমি মানগুলো বসায় দিবা। 5.4 × 10⁻⁻⁻। জিরো কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝাই তোমাকে। আমি বারবার হচ্ছে তোমার যে প্রাণীর তড়িৎ বিন্দু, তোমার এটা তাপগতিবিদ্যা আসবে, প্রাণীর তড়িৎ বিন্দুর সাথে কনফিউজ হয়ে যেত। তো আমি সবসময় মাথায় রাখতাম জিরো কেলভিনে যা সবকিছু শূন্য। যা যা বাবা জিরো কেলভিন, তুমি 0 ডিগ্রি সেলসিয়াস পড়বা না, হ্যাঁ। তুমি মাথায় রাখবা জিরো কেলভিন, কেলভিনে যা আছে সবগুলো শূন্য। হ্যাঁ, তাহলে বাকি যেটা উল্টোটা সেটা দিয়ে -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার বাকি ঝামেলাটা, যে মানে শূন্য হবে। কিন্তু ওই 273 কেলভিনটা মাথায় রাখতে যাবে না, জিরো কেলভিনে সবকিছু শূন্য, এটা দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, ই সমানুপাতিক টি, এটা তো বললামই। টি তাপমাত্রা আদর্শ গ্যাসে একটি একটি অণুর গড় গতিশক্তি ই কে 3/2 কে এনআরটি। তো এন কেটি, ওই এন এর মানটা কত বলতেছে, একটা, তো একটা দিয়ে 3/2 কেটি। দ্বিপারমাণবিক গ্যাসের সাধারণত 5। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে দেখছো গতিশক্তি লাগে, ওরকম ওই কনসেপ্টটাতেও বলছিলাম যে তোমার ওই কয়েকটা মান, যেমন কি হিলিয়ামের, হাইড্রোজেনের, কার্বন নাইট্রেট, এগুলো একটু মুখস্থ রাখা ভালো। 3 7 4 1। আচ্ছা, একটি কণা সাধারণত মাত্রা 5 হলে সমাবেশের জন্য কোনটা? 5/2 কেটি। সমাবেশের জন্য তোমার 2 দিয়ে ভাগ করে দেওয়া। যদি তোমার হচ্ছে মানে 5-এর জায়গায় 4-3 বলতে, তাহলে 3/2 হতো, হ্যাঁ এরকম। আচ্ছা, এগুলো এত ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। ল্যামডার সাথে টি এর সমানুপাতিক সম্পর্ক, আর ঘনত্বের সাথে হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক একটু মাথায় রাখতে হবে। ল্যামডার সাথে টিটা হচ্ছে সমানুপাতিক, আর ঘনত্বটা হচ্ছে ব্যস্তানুপাতিক, একটু মাথায় রাখতে হবে। গ্যাস অণুর গড় মুক্ত পথ ঘনত্বে কেমন? ব্যস্তানুপাতিক। আচ্ছা, একটি অণুর ব্যাস 20 × 10 মিটার, আর একটি প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা হচ্ছে 3 × 10⁻90 হলো গড় মুক্ত। এই ম্যাথটা একটু তোমাদেরকে বলি, এটার ক্যালকুলেশনটা একদম সোজা। তুমি জাস্ট পাওয়ার গুলা চিন্তা করো, হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদের একটু বলি।